লোডিং হচ্ছে এখন। আচ্ছা, আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2 আর 3 করাবো, ঠিক আছে? 2 এর মতো দুটা পার্ট আছে, 3 এর মতো দুটা পার্ট আছে। তো 2টা নাম্বার হচ্ছে কি, এক্সপেরিমেন্ট 2টার নাম কি, ডেমনস্ট্রেশন অফ ফিজিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ডিফারেন্সিয়েটর সার্কিট, ঠিক আছে? তো আমাদের ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটরের মতন কাজ করবে কে, অপ অ্যাম্প, ঠিক আছে? তো আমাদের প্রথম দিন পড়ছি ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং কনফিগারেশন অপ অ্যাম্প দিয়ে, আর আজকে পড়বো অপ অ্যাম্প দিয়ে ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটর, ঠিক আছে? মানে অপ অ্যাম্পটা কেমন করে ইন্টিগ্রেটর হিসেবে কাজ করে, কেমন করে ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করে, সেটা সার্কিট দেখবো, আর সেটা কেমন করে মানে কোন ওয়েবসাইটটাকে কিসে কনভার্ট করে সেটাও দেখবো, ঠিক আছে? তো আমি যেগুলো অ্যাপারেটাস লাগে সেগুলো আর কিছু বলতেছি না, কারণ এগুলো মোটামুটি একই রকম লাগে। এখন এর মধ্যে যে থিওরিটিক্যাল পার্টটা আছে, ঠিক আছে, এখানে দেখানোর আগে আমি হচ্ছে আপনাদেরকে ওই যে পিডিএফটা দিয়ে দিব, যেটা দেখে আপনাদের সবকিছু ইজি হয়ে যাবে, ওটা যাচ্ছি। তারপরে এখানে আসে একবার দেখা দিলে আরো সোজা হয়ে যাবে, ঠিক আছে? এই এখন আমি আমার যে পিডিএফটা বানাইছি সেটাতে যাচ্ছি। আপনাদের এই পিডিএফটা দিয়ে দিব আমি, ঠিক আছে? দেখেন, প্রথমেই জাস্ট আমি একটু বর্ণনা দিয়ে দিচ্ছি যে আইডিয়াল অপ অ্যাম্প সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে, যে আইডিয়াল অপ অ্যাম্পের কি কি বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে? আমি কি এটা ব্যাখ্যা করব আপনাদের, নাকি শুধুমাত্র এক্সপেরিমেন্ট রিলেটেড পড়াবো বলেন তো? এই পিডিএফটা আমি বানাইছি আপনাদের অনেক কিছুর জন্য, মানে শুধুমাত্র এই এক্সপেরিমেন্টটা সহজে বোঝার জন্য না, আপনাদের কুইজ নিব, তারপরে হচ্ছে ভাইবা নিব, ঠিক আছে? সো এখান থেকে কিছু ধরতে পারি, এই জন্য আমি পুরো পিডিএফটা কিছু কিছু জিনিস জাস্ট দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের জানা দরকার। আমি কি এটা ব্যাখ্যা করব আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স গুলো, নাকি শুধুমাত্র ল্যাবের কথাই বলবো, মানে যেটা পড়াচ্ছি ইন্টিগ্রেটর? অল্প করে বলে দেন। আচ্ছা, ঠিক আছে। তো আইডিয়াল অপ অ্যাম্প বলতে যেটা হচ্ছে, মানে যেটা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে, প্র্যাকটিক্যালের সাথে একটু ডিফারেন্ট হবে। আইডিয়ালটা অ্যাকচুয়ালি পাওয়া যায় না, বাট আইডিয়াল অপ অ্যাম্পের কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনাদের মনে রাখতে হবে। আইডিয়াল অপ অ্যাম্পের ভোল্টেজ গেইনটা হবে ইনফাইনাইট, মানে অনেক বেশি, ঠিক আছে? ভোল্টেজ গেইন বলতে কি, আমি ইনপুটে দিব অল্প ভোল্টেজ, আউটপুটে অনেক বেশি ভোল্টেজ পাবো, মানে আউটপুট আর ইনপুটের রেশিওটা আমাদের অনেক বেশি হাই থাকবে। তারপরে কি হবে, আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট হবে। আমরা জানি যে কোনো আইডিয়াল জিনিসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনপুট ইম্পিডেন্সকে অনেক বেশি রাখতে পারি এবং আউটপুট ইম্পিডেন্সকে কম রাখতে পারি। তাহলে কি হবে, ইনপুট ইম্পিডেন্সে বেশি রাখলে কেন হবে ভালো, কারণ যাতে করে আমাদের বাইরে থেকে কোনো নয়েজ বা ইন্টারফারেন্স আমার ইয়ের সাথে, সিগন্যালের সাথে না চলে যায়, এই জন্য ইম্পিডেন্সটা অনেক বেশি রাখা হয়। আর আউটপুটের ইম্পিডেন্স কম রাখা হয় কেন, যাতে করে আমরা আউটপুটটা অনেক বড় পাই, বা আউটপুটটা আমরা কাঙ্ক্ষিত আউটপুটটা পাইতে পারি, সেজন্য ইম্পিডেন্স বা বাধাটাকে সবচেয়ে কম রাখা হয়, ঠিক আছে? কয়েকটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো দেখে নেবেন। তারপরে এখানে বলছে ইনফাইনাইট ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ বলতে বোঝাচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, মানে হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্যটাই হচ্ছে ব্যান্ডউইথ। তো এটার ইনফাইনাইট ব্যান্ডউইথ বলতে অনেক বেশি ব্যান্ডউইথ, ঠিক আছে? রেঞ্জটা অনেক বেশি হবে। এই আরো একটা টার্ম আছে স্লিউ রেট, আর একটা টার্ম আছে সিএমআরআর। এটা আমি আপনাদেরকে পড়াবো কিনা আমি বুঝতেছি না, যে আপনাদেরকে কুইজের জন্য কি আমি পড়াবো এগুলা এক্সট্রা, নাকি আগে আগে আমি এটা শেষ করি, ঠিক আছে? মানে ল্যাব রিলেটেড পড়া শেষ করি, তারপর টাইম পাইলে পড়াচ্ছি, ওকে? তো মোটামুটি এটা গেল। আর হচ্ছে যে বেসিক অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিট, যেটা আমি গতদিন পড়াছিলাম, ইনভার্টিং অপ অ্যাম্প আর নন ইনভার্টিং অপ অ্যাম্প, সেটা জাস্ট সার্কিট ডায়াগ্রামটা আঁকা হয়েছে, আর হচ্ছে বলা হয়েছে এ মানে ভোল্টেজ গেটটা সমান সমান কি লেখা যায়, এটা পড়ায় ফেলছি, জন্য এটা আর পড়াবো না, এটা জাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, তো সেটা বলা হয়েছে। আর একটা কথা, যদি ভোল্টেজ ফলোয়ার হয়, ভোল্টেজ ফলোয়ার কখন হবে, এই ইনভার্টিং বা নন ইনভার্টিং কনফিগারেশনকে ভোল্টেজ ফলোয়ার বলতে পারি, বাট কখন, যখন আরএফটা থাকবে না। ধরেন ইনভার্টিং অপ অ্যাম্পকে আমি বাফার বলবো, কেমন করে বলবো, যখন আরএফটা আমার থাকবে না, মানে আমি ইনপুটে যা দিব আউটপুটে সেম জিনিস পাবো, তখনই হচ্ছে কি হবে, এটা ভোল্টেজ বাফার হিসেবে কাজ করবে। যাই হোক, তো এখানে আপনারা একটু পড়ে নেবেন। এটা হচ্ছে আমি সেদিনকে বলছিলাম না মেবি, কারণ ভোল্টেজ বাফার আমি করাইনি, আমি জাস্ট হচ্ছে ইনভার্টিং আর নন ইনভার্টিং করাইছিলাম। তো এখানকার কিছু পয়েন্ট আপনাদের জরুরি, ঠিক আছে? পরীক্ষা দিতে পারি, সেজন্য একটু দেখে নেবেন, ঠিক আছে? এই তাহলে ভোল্টেজ বাফারের আউটপুট বা ইনপুট কত হবে, মানে ইনপুট যেটা আমি দিব ভি ইন, ভি আউটও কিন্তু আমি ইনপুটটাই পাবো, তাহলে দুটোর মানে ইয়ে কত হবে, রেশিও কত হবে, 1 না? জি ম্যাম। এজন্যই বলা হচ্ছে যে এটা গেইনটা বা হচ্ছে আউটপুট ভাগ ইনপুট সমান সমান 1 হবে, ওকে? এই এখন হচ্ছে ডিফারেন্সিয়াল আর সামিং অ্যাম্পলিফায়ার আগে না পড়ায়, আগে ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটরটা পড়ায় আসি,
ঠিক আছে? তো দেখেন একটা জিনিস বলে দিই আমি, এই পিডিএফ এর বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে? মানে ধরেন প্রথমে আগে সবগুলো সম্পর্কে হালকা হালকা বর্ণনা দিয়ে তারপরে বিস্তারিত বর্ণনা দিব। যেমন এখানে ডিফারেনশিয়াল এবং সামিং অ্যামপ্লিফায়ার সম্পর্কে ধারণা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এই ডিফারেনশিয়েটর ইন্টিগ্রেটর সম্পর্কে ধারণা অল্প অল্প করে। তারপরে নেক্সটে গিয়ে বিস্তারিত আলোচনা আছে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো আগে আমি ছবিটা দেখাইনি। তো ডিফারেনশিয়েটরের ক্ষেত্রে দেখেন আর ইন্টিগ্রেটরের ক্ষেত্রে আমি দুটো একসাথে দেখাবো। কেন একসাথে দেখাবো? তাহলে আপনাদের সুবিধা হবে। ডিফারেনশিয়েটর দি যখন অপ-অ্যাম্প একটা অপ-অ্যাম্প ডিফারেনশিয়েটর হিসেবে কাজ করবে, তখন কি করবে? যে ইনপুটটাকে দিব সেটাকে কি করবে? ডিফারেনশিয়েট করবে। এটা নাম দেখে বোঝা যাচ্ছে। আর ইন্টিগ্রেটর হিসেবে যখন কাজ করবে তখন কি করবে? ইনপুটটাকে ইন্টিগ্রেট করবে। তাই তো? এখন দেখেন সার্কিট ডায়াগ্রামের মধ্যে পার্থক্য আছে। এটার যে কোনো একটা মনে রাখবেন, সহজ উপায়, তাহলে পরেরটা মনে থাকবে। তো ডিফারেনশিয়েটরের জন্য যদি আপনি চিন্তা করেন, দেখেন প্রথমে দেওয়া আছে ক্যাপাসিটর আর ফিডব্যাক পাথে রেজিস্টর, ঠিক আছে? আর ডিফারেনশিয়েটরের কথা চিন্তা করেন, সরি ইন্ডিকেটরের কথা, এটা জাস্ট অপোজিট হবে। মানে এখানে সি এর জায়গায় হবে আর এন, এখানে আর এফ এর জায়গায় হবে জাস্ট সি। একই জিনিসের দুটো অংশ, মানে ফিডব্যাকে ডিফারেনশিয়েটরে রাখবো ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর ইন্টিগ্রেটরের ক্ষেত্রে ফিডব্যাকে রাখবো ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? এটার ব্যাখ্যাও আছে, বাট আগে এটা মনে রাখেন, এটা মনে থাকবে। জি ম্যাম। এটা কিন্তু আমি পরীক্ষায় দিতে পারি বা হচ্ছে আপনাদের ভাইবায় বা কুইজে যে কোনো জায়গায় দিতে পারি, ঠিক আছে? যে ডিফারেনশিয়েটরের ক্ষেত্রে ফিডব্যাকে কি থাকবে? রেজিস্ট্যান্স, আর ইন্টিগ্রেটরের ক্ষেত্রে ফিডব্যাকে থাকবে ক্যাপাসিট্যান্স। আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। তারপরে এখানে দেখেন একটা জাস্ট আউটপুট দেওয়া আছে, এই আউটপুটের ব্যাখ্যাটাও আমি করব নিচে বিস্তারিত, ঠিক আছে? জাস্ট ইকুয়েশনটা দেখে রাখেন। ইকুয়েশনটা কি করছে আমি জাস্ট দেখাই দিই। এখানে দেখেন মাইনাস আর এফ ইন্টু সি রাখছে ইন্টু ডিটি অফ ভিএন, মানে ভিইন বলতে ইনপুট ভোল্টেজ, আর ডিটি বলতে বোঝাচ্ছে ডিফারেন্সিয়েট করছে এটা, ঠিক আছে? আর এখানে গুণ আকারে রাখছে কনস্ট্যান্ট কি আর এফ আর সি, মাইনাস দেওয়া আছে, ঠিক আছে? মানে এখানে আগের মতনই দেখেন, আমাদের যেরকম ইনভার্টিং কনফিগারেশন ছিল ওখানে কি ছিল বলেন তো? ওখানে জাস্ট ছিল মাইনাস আর এফ বাই আর ইন ইন্টু ভি ইনপুট, তাই তো? এখানে আমাদের যেহেতু আর ইন নাই, আর এফ এর সাথে কি আছে? গুণ আকারে আছে সি, মাইনাসটা কিন্তু আগের মতনই আছে, আর ইনপুটটা এখানে ডিফারেন্সিয়েট আকারে আছে। ওকে, তারপরে এখানে দেখেন আমার ইন্টিগ্রেটরের ক্ষেত্রে কি আছে? মাইনাসটা আছে, তারপরে কি করা আছে? এখানে কিন্তু আর ইন আছে, এখানে কিন্তু সি আছে, আগের মতন আর এফ নেই। তাহলে কি করব? আগে গুণ আকারে ছিল ডিফারেন্সিয়েটরে, এখানে দেখেন ভাগ আকারে থাকবে 1/r ইন ইন্টু সি। এটা কিন্তু গুণ আকারে আছে, বাট এই যে এখানে ইনপুটের সাথে মানে ওপরে আছে, আর এটা হচ্ছে 1/, আকারে আছে। আর এখানে যেহেতু ইন্টিগ্রেটর, তাহলে কি করব? আমরা হচ্ছে -1/j⍵ দিব ইন্টিগ্রেশনের জন্য, এই টার্মটা আসবে, ঠিক আছে? কেমন করে টার্মটা আসবে আমি বিস্তারিত ব্যাখ্যা করব এই ইকুয়েশন দুইটা। আর এর সাথে আছে ভি ইনপুট গুণ, ঠিক আছে? জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখা দিলাম, এখন প্রত্যেকটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন কিছু বেসিক কথাবার্তা লেখা আছে, একটু পড়ে শোনাই। বলছে an integrator amplifier produces an output that is the mathematical operation of integration, এটা আপনারা জানেন। আর ডিফারেন্সিয়েটর অ্যামপ্লিফায়ার কি করবে? যেটা কি হচ্ছে ডিফারেন্সিয়েশন অপারেশনটা পালন করবে, ঠিক আছে? এখন আরেকটু কথা বলা আছে, বলছে both the integrator and differentiator amplifiers have a resistor and capacitor connected across the op amp and are affected by its RC time constant। আচ্ছা, আপনারা কি টাউ মানে জানেন? টাউ মানে টাইম কনস্ট্যান্ট। আর প্রত্যেকটা সার্কিটের টাউ বা টাইম কনস্ট্যান্টটা নির্ভর করে সে সার্কিটের আর এবং সি এর ভ্যালুর উপরে। এটা আপনারা মনে হয় বেসিক সার্কিটে পড়ছেন, তাই তো? তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপরে এখন দেখেন এখানে এই ডিফারেন্সিয়েটর অ্যামপ্লিফায়ারের যে বেসিক ফর্মটা, সেটা হচ্ছে আমাদের যেটা এখনই দেখলাম, সেটা মানে স্টেবল না, এবং তার সে হচ্ছে কি করে, মানে নয়েজের প্রতি সাসেপ্টেবল, মানে নয়েজ দ্বারা আক্রান্ত হয় বা অ্যাফেক্টেড হয়, ঠিক আছে? কিন্তু কিছু অ্যাডিশনাল কম্পোনেন্ট ইউজ করে এটাকে ওভারল্যাপ করা যায় বা মানে কি বলবো রিডিউস করা যায়, ঠিক আছে, এই প্রবলেমগুলোকে। যাই হোক, এটা সম্পর্কে এখন আর বলবো না। এখন আমি বিস্তারিত বর্ণায় চলে যাচ্ছি। এটা আমি ক্রস করছি কেন? কারণ দেখেন এখানে সামিং এবং হচ্ছে সামিং সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। প্রথমে সামিং সার্কিট সম্পর্কে, তারপরে দেওয়া আছে দেখেন নিচে যাচ্ছি ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেনশিয়েটর সম্পর্কে ধারণা পাইছি, ইন্টিগ্রেটর সম্পর্কে ধারণা পাইছি, এখন ওগুলোর বিস্তারিত আলোচনাতে যাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। এখন দেখেন ইন্টিগ্রেটরের হচ্ছে কিছু ধারণা দেওয়া আছে এখানে, আর
এক মিনিট, একটু নিচে যাচ্ছি। এখানে জাস্ট আগে যে ছবিটা আমি আঁকছি সেই ছবিটার মতনই ইন্ডিকেটরের ছবি আঁকা হয়েছে, আর ইন্ডিকেটরটা কেমন করে আসছে আউটপুট সেটা দেখানো হয়েছে। এটাকে আপনাদের না দেখলেও হবে এই অংশটা, ঠিক আছে? একই জিনিস, বাট আপনারা কেউ যদি মনে হয় এটা দেখলে সুবিধা হবে তাও করতে পারেন। কিন্তু আমি যেটাতে যাচ্ছি এখন সেটা হচ্ছে এই যে কি বলে ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটরের বেসিক মানে থেকে এক্সপ্লেনেশনে। এটাও এই ছবিটাও আমাদের বেসিকই ধারণা, ঠিক আছে? এটাও আপনারা দেখতে পারেন, যেটা আমি উপরে দেখাচ্ছি সেটাই সেম এর মতন, তাও আমি দুইটা ছবি রাখছি। আর হচ্ছে এখানকার আউটপুট দেখানোর জন্য বা এখানে কিছু কথাবার্তা বলার জন্য এখানে রাখছিলাম আমি। দেখলেও পারেন নাও পারেন, যাই হোক। এখন আমি বিস্তারিত আলোচনা যাব ডিফারেন্সিয়েটর অ্যাম্প্লিফায়ারের, ঠিক আছে? এখন প্রত্যেকটা আমি আগে এই বিস্তারিত বর্ণনা করার আগে জাস্ট সার্কিট থেকে কেমন করে ইকুয়েশন আসবে সেটা দেখাই দিব, তারপরে আমি সবগুলো এক্সপ্লেন করব, ঠিক আছে? তো আমাদের ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে কি হবে দেখেন, এখানে একটা সি আছে আর এখানে একটা আরএফ আছে। তো সি এর মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই ইনপুট, ঠিক আছে? আর সি এর একটা হচ্ছে যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিসি। আর আরএফ এর একটা হচ্ছে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএফ, ঠিক আছে? আর এই পয়েন্টটাকে ধরা হয়েছে এক্স পয়েন্ট, এটা ভি ইন, এটা হচ্ছে ভি আউট। এখন দেখেন এটার আমি ইকুয়েশনে যাচ্ছি, ঠিক আছে? এখন ইকুয়েশনটা আমরা কেমন করে পাবো? আমাদের একটা লজিক জানি আমরা, যে এই পয়েন্টে যে কারেন্টটা ঢুকবে আর যে কারেন্টটা বের হবে সেটা কি হবে, সমান সমান হবে। কারণ এই পয়েন্টটা ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী জিরো। জিরো কেমন করে? এই যে নন ইনভার্টিং এর ক্ষেত্রে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটা জিরো, সেজন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল জিরো নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা। আর ইনভার্টিং এর ক্ষেত্রে ভার্চুয়াল জিরো, কারণ অ্যাকচুয়ালি জিরো না, এটার সাপেক্ষে এটা জিরো। তাহলে জিরো হলে কি হবে, এটার অ্যাক্রসে যে কারেন্টটা ঢুকবে আর এটার থেকে যেটা বের হবে সেটা সমান হবে কিন্তু নোডাল অ্যানালাইসিস অনুযায়ী। তাহলে আই এন সমান সমান আইএফ, তাই কি না? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারতেছেন? আমি কি জি একটু ম্যাম। তাড়াতাড়ি বলতেছি? আমি কি একটু দ্রুত বলতেছি? একটু আস্তে না বলবো? ম্যাম, ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে নিচে দেখাচ্ছি। তাহলে নোড, একটা নোডের ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে আর নোড থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা সমান সমান। এখন আমরা আইএফ সমান সমান কি বলতে পারি? দেখেন উপরে ছবি অনুযায়ী আইএফ, এই কারেন্ট আইএফ সমান সমান কি হতে পারে? মাইনাস ভি আউট বাই আরএফ। কারণ জিরো মাইনাস ভি আউট বাই আরএফ হচ্ছে এখানে। এটা হচ্ছে এরকম, ডিরেকশনটা এরকম। তাহলে জিরো থেকে শুরু হবে, ভি আউটে গিয়ে শেষ হবে। তাহলে জিরো বিয়োগ ভি আউট বাই আরএফ, তাহলে হবে মাইনাস ভি আউট বাই আরএফ। দেখেন এটা লেখা আছে মাইনাস ভি আউট বাই আরএফ। এখন বলছে দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর ইকুয়ালস, আমরা কি জানি যে চার্জ কিউ সমান সমান কি? আমরা জানি কিউ সমান সমান ভিসি। তো এখন চার্জ হচ্ছে কার অ্যাক্রসের চার্জ? ক্যাপাসিটেন্সের অ্যাক্রসের চার্জ বা ক্যাপাসিটরের অ্যাক্রসের চার্জ সমান সমান কি হবে? ক্যাপাসিটেন্স হবে গুণন হবে ভি ইনপুট, ঠিক আছে? মানে আমরা জানি কিউ ইজ ইকাল টু ভিসি। এখন আমরা কিউ বলতে কি বুঝি? চার্জ। সি হচ্ছে কি? ক্যাপাসিটেন্স। আর ভি ইনটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। তাহলে কিউ সমান সমান কত হবে? এসি এর অ্যাক্রসের চার্জ সমান সমান সি ক্যাপাসিটেন্স ইনটু ভি ইন, ঠিক আছে? তারপরে এখন দেখেন দাস দ্য রেট অফ চেঞ্জ অফ দিস চার্জ ইজ, আমরা কি জানি যেটা হচ্ছে টাইমের রেসপেক্টে যে চার্জটা চেঞ্জ হবে সেটা কি? কারেন্ট না? জি ডিডিটি ম্যাম। অফ কিউ, টাইমের রেসপেক্টে চার্জের যে চেঞ্জটা সেটাই তো কারেন্ট আমাদের, তাই তো? সমান জি ম্যাম। সমান কি লিখতে পারি? এই যে আমাদের উপরের ইকুয়েশন থেকেই পাইছি। আমি হচ্ছে এই কিউটাকে কি করছি? ডিটি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে? সমান সমান সি ইনটু সিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভি ইনটাকেও ডিটির সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? দুই পাশেই ডিটি ডিটি নিয়ে আসছি আমরা। তারপরে কি করব? আমরা জানি ডিকিউ বাই ডিটি সমান সমান কি? আমরা এটার মানে আমরা জানি কারেন্ট। এই কারেন্টটা কি কারেন্ট? ইনপুট কারেন্ট। তাহলে আই ইন সমান সমান কত হবে? সি ইনটু ডি ভি ইন বাই ডিটি। আমরা কি জানি? ইনপুট কারেন্ট সমান সমান আইএফ, তাই তো? তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি এখানে? সি ডিভি ইন বাই ডিটি, এটা লিখতে পারি। আর আইএফ সমান সমান কি জানি? মাইনাস ভি আউট বাই আরএফ, ঠিক আছে? তারপরে আমরা কি করব? তাহলে আমরা শেষ ইকুয়েশনটা পাবো ভি আউট সমান সমান মাইনাস আরএফ ইনটু সি ডিটি অফ ভি ইন। এটুকু বুঝতে পারছেন? এই অংশটুকু জি ম্যাম। সবাই পারবেন? এটা যদি দিয়ে আমি ডেভিয়েশন দিই, হচ্ছে ধরেন পরীক্ষাতে আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিব, যদি এরকম টাইপের ডেভিয়েশন দিই, পারবেন? এটাই সেম জিনিস, জি ম্যাম, পারবো ম্যাম। সুন্দর করে গুছিয়ে লিখতে হবে শুধু।
আচ্ছা, হুমায়রা বুঝলেন? হুমায়রা, মিঠু, প্রান্ত? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি হচ্ছে একটু এক্সপ্লেন করে দিই, ঠিক আছে? বা কোন কোন অংশটা আমাদের এই ডিফারেন্সিয়েটর থেকে আসতে পারে, কার ক্ষেত্রে? আমাদের হচ্ছে ভাইবা বা কুইজের ক্ষেত্রে। ঠিক আছে, উপর থেকে কিছু ব্যাখ্যা দিই, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি দাগায় দিচ্ছি। আচ্ছা, একটু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন বলছি দেখেন, the basic operational amplifier differentiator circuit produces an output signal which is the first derivative of the input signal. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ না, মানে ডিটি স্কোয়ার না, জাস্ট ডিটি অফ ভি ইন, মানে ডিটি অফ ডিভি, মানে উপরে ডিভি ইন বাই ডিটি, নট ডি স্কোয়ার ভি ইন বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ না, ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, তারপর এখানে বলছে here the position of the capacitor and resistor have been reversed and now the reactance XC is connected to the input terminal of the inverting amplifier while the resistor RF forms the negative feedback in element across the operational amplifier as normal. ঠিক আছে, এটা দরকার নেই, এটুকু হচ্ছে আপনারা জানেনই, এটুকু মানে এতটা ইম্পর্টেন্ট না। তারপরে বলছে the operational amplifier circuit performs the mathematical operation of differentiation, that is it produces a voltage output which is directly proportional to the input voltage's rate of change with respect of time. মানে আমাদের কি হবে, ভি আউটটা কার সাপেক্ষে দেখেন, আমি একটু ইকুয়েশনে দেখাই আরেকবার। ভি আউট ভেরিসাস যদি করি, আর এফ আর সিটা তো হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, তাহলে ভি আউট ভেরিসাস কত হবে, ডিটি অফ ভি ইন, মানে ভি আউটটা কার রেসপেক্টে চেঞ্জ হবে, ভি ইন এর সাথে, ভি ইন যেটা টাইমের সাথে চেঞ্জ হবে সেটা রেসপেক্টে ভি আউটটা চেঞ্জ হবে, বা ভি আউটটা প্রপোর্শনাল। ঠিক আছে, টাইমের রেসপেক্টে আমাদের ইনপুটের যে চেঞ্জটা হবে সেটার সাথে প্রপোর্শনাল কে, ভি আউট। এটা ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে মার্ক করে দিছি, আপনাদেরকে এই পিডিএফটাই দিব, তাহলে হচ্ছে মার্ক করা জিনিসগুলো একটু পড়তে পারবেন ভালো করে। আচ্ছা বলছে, ইন আদার ওয়ার্ডস দ্য ফাস্টার অর লার্জার দ্য চেঞ্জ টু দ্য ইনপুট ভোল্টেজ সিগন্যাল, দ্য গ্রেটার দ্য ইনপুট কারেন্ট, দ্য গ্রেটার উইল বি দ্য আউটপুট ভোল্টেজ চেঞ্জ ইন রেসপন্স, বিকামিং মোর অফ আ স্পাইক ইন শেপ। মানে যদি এরকম হয়, যদি ইনপুট ভোল্টেজটাকে বাড়ায় দিই, ঠিক আছে, তাহলে কি হবে, আউটপুট বেড়ে যাবে, আউটপুটটা কি হয়, বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে ম্যাম। যদি ইনপুটটা টাইমের রেসপেক্টে খুব বেশি তাড়াতাড়ি চেঞ্জ হয়, তাহলে কি হবে, আউটপুটটা চেঞ্জটাও খুব তাড়াতাড়ি হবে কিন্তু। ঠিক আছে, এখন স্পাইক শেপের কথা কেন বলছে, আমি এটা শেপ দেখাবো এখন। ঠিক আছে, একটু শেপ দেখায় আসি ফট করে, তাহলে একটু বোঝা যাবে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। একটা ডিফারেন্সিয়েটরের ইনপুট যদি স্কোয়ার ওয়েভ দিই, আউটপুট পাবো এরকম স্পাইক। মানে আমাদের যখন হাই হবে, দেখেন স্পাইকটা কিরকম ভাবে কাজ করছে, একটা নির্দিষ্ট পোর্শন জুড়ে কাজ করছে, দেখছেন? মানে ইনপুটের চেঞ্জের সাথে স্পাইকটা হচ্ছে, মানে এই স্কোয়ার ওয়েভকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এরকম স্পাইক ওয়েভ পাবো। ঠিক আছে, মানে ইনপুটটাকে স্কোয়ারটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এরকম পাবো। এখন কোন একটা স্কোয়ার ওয়েভকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এমনিতেই, ধরেন ওয়েভ না, একটা সিগন্যাল, তাহলে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাবো স্কোয়ারকে, বলেন তো? কোনো কিছুর স্কোয়ার যদি আমি এটা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, আগে 2 নামবে না নিচে, জি ম্যাম। তারপরে কি হবে, একটা পাওয়ার কমে যাবে, তাই তো? জি ম্যাম। তাহলে আমাদের দেখেন স্কোয়ার ছিল, আমাদের স্পাইকের ক্ষেত্রে কি হবে, এখানে দেখেন স্কোয়ার থেকে স্পাইক হয়ে গেল, মানে পাওয়ারটা কমে গেল, বাট কি হলো, কনস্ট্যান্ট টার্মটা বাড়ে গেল, কিন্তু পাওয়ার কিন্তু কমে গেছে, তাই না? যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স পাওয়া গেল, বুঝছেন ব্যাপারটা? জি যদি ম্যাম। ট্রায়াঙ্গুলার থাকে তাহলে কি হবে, স্কোয়ার পাওয়া যাবে, মানে রেক্টেঙ্গুলার। যদি সাইন থাকে কি পাওয়া যাবে, কোসাইন। বুঝছেন ব্যাপারটা কেমন করে হচ্ছে এটা? জি ম্যাম। জাস্ট আপনি ইনপুটটাকে ডিফারেন্সিয়েট করছেন। আমরা কি জানি যে ডিফারেন্সিয়েট করলে সাইন ওয়েভটা কি পাবো আমরা, কোসাইন হয়ে যাবে। কোসাইন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এই ওকে। তারপরে হচ্ছে আরেকটু বর্ণনা দিই বা ব্যাখ্যা দিচ্ছি একটু। তারপর এখানে দেখেন বলছে অ্যাজ উইথ দ্য ইন্টিগ্রেটর সার্কিট, যদি আমরা ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করি তাহলে কি হবে, আমরা হচ্ছে রেজিস্টার, উই হ্যাভ আ রেজিস্টার এন্ড ক্যাপাসিটর ফর্মিং এন আরসি নেটওয়ার্ক অ্যাক্রস দ্য অপারেশনাল অ্যাম্পলিফায়ার, রিঅ্যাক্ট্যান্স of the capacitor plays a major role in the performance of a op amp differentiator.
মানে আমাদের হচ্ছে দেখেন একটা চিন্তা করে জিনিসটা যে আমাদের ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে সিটা কিন্তু আগে রাখা হয়েছে আর ইন্টিগ্রেটরের ক্ষেত্রে কিন্তু সিটাকে আমাদের ফিডব্যাকে রাখা হয়েছে। লাভটা কি আমাদের বলেন তো? আমরা যে ইনপুটই যদি হচ্ছে একটা ইনপুট আমাদের এসি হয় তাহলে কি হবে? এসি এর মধ্যে ইজিলি যেতে পারবে, তাই কি না? জি ম্যাম। যদি ডিসি হয় তাহলে কি করবে? তাহলে কি করবে? ব্লক করে দিবে না? জি ম্যাম। যদি ব্লক করে দেয় তাহলে হচ্ছে কি হবে? মানে ডিসিটা থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। আমাদের ডিসিটাকে ডিফারেন্সিয়েট কেন করতে পারবো না? কারণ 0 হয়ে যাবে। তাই কি না? জি ম্যাম। ডিডিটি অফ 5 কত হবে? ধরলাম একটা কনস্ট্যান্ট হচ্ছে 5, আমরা জানি 5 হচ্ছে একটা ভ্যালু। ডিডিটি অফ 5 সমান কত? 0 না? জি ম্যাম 0 হবে। 0 কি না? ডিফারেন্সিয়েশন করে 0 হয়। জি ম্যাম। জি ম্যাম। তাহলে যদি 0 হয় তার মিনিং কি? মানে আমাদের কোনো ডিসি ইনপুটকে আমার ডিফারেন্সিয়েট করতে পারবো না। ওইজন্য কোনো ডিসি ইনপুট যাতে না যেতে পারে সেজন্য সিটাকে আগে রাখা হয়েছে আমাদের। বুঝা গেছে ব্যাখ্যাটা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তারপর নেক্সট যাচ্ছি। এখন এখানে জাস্ট এই সার্কিটের বর্ণনা দেওয়া আছে, জাস্ট একটু বলে দিচ্ছি। দ্য ক্যাপাসিটর ব্লকস এনি ডিসি কন্টেন্ট সো দেয়ার ইজ নো কারেন্ট ফ্লো টু দ্য। আচ্ছা একটু আজান দিচ্ছি, একটু দাঁড়াই, হ্যাঁ মিউট করছি একটু, হ্যাঁ পরে কথা জি বলছি 2 ম্যাম। মিনিট। শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, পাচ্ছি। এখন দেখেন আমি যেটা মুখে বললাম আপনাদেরকে যে ডিসি কে অ্যালাউ করবে না, শুধু এসি কে অ্যালাউ করবে, যাতে কারণ ডিসি ইনপুটকে যেটা দিলে আউটপুট 0 হবে। এটাই জাস্ট হচ্ছে এটুকু থেকে এটুকু লেখা হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমি দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে at low frequency, যদি লো ফ্রিকোয়েন্সি হয় তাহলে কি হবে? The reactance of the capacitor is high resulting in a low gain and low output voltage from the op amp. যদি আমাদের কি হয়, আমাদের লো ফ্রিকোয়েন্সি হয় তাহলে কি হবে? লো ফ্রিকোয়েন্সিতে আমাদের কি হবে? ক্যাপাসিট্যান্সটা অনেক হাই থাকবে, তাই তো? হাই থাকলে আমাদের কি হবে? এই যে RF বাই XC,
আরএফ বাই এক্সি মানে হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের কি ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এক্সিটা হচ্ছে আমাদের কি ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যদি এটা বেশি হাই হয় আর লো ফ্রিকোয়েন্সিতে এটা বেশি হাই হচ্ছে, ঠিক আছে ক্যাপাসিট্যান্সটা, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা কিন্তু অনেক লো হবে। জাস্ট এই তিনটা জিনিস, লো ফ্রিকোয়েন্সি, হাই ক্যাপাসিট্যান্স আর হচ্ছে লো আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর যদি হাই হয় তাহলে তার অপোজিট হবে। ওকে, তাহলে আমাদের এটা দরকার নাই, এটা আমরা পড়ছি। তারপর এখানে বলছে যে at high frequencies an op-amp differentiator circuit becomes unstable and will start to oscillate। মানে যখন হচ্ছে হাই আমাদের ফ্রিকোয়েন্সি হবে তখন কি হবে, হাই ফ্রিকোয়েন্সি হলে আমাদের ক্যাপাসিটেন্সটা লো হবে, ফলে আমাদের আউটপুট ভোল্টেজটা অনেক বেশি হবে, আস্তে আস্তে কি হবে, বেশি হইতে হইতে আনস্টেবল হয়ে যাবে, তখন অসিলেট করা শুরু করবে। ঠিক আছে, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তারপর এখানে বলছে দিস ইজ ডিউ মেইনলি টু দ্য ফার্স্ট অর্ডার ইফেক্ট which determines the frequency response of the op-amp circuit, causing a second order response which at high frequencies gives an output voltage far higher than what would be expected. To avoid this high frequency gain of the circuit needs to be reduced by adding an additional small value capacitor across the feedback resistor RF। মানে এখানে বলছে যে আমাদের, আমি প্রথমে কিন্তু বলছি যে হচ্ছে আমাদের এটা ফার্স্ট অর্ডারের একটা সার্কিট, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কিছু ঝামেলা হয় যেটার জন্য আমাদের হচ্ছে একটা মানে বলছিলাম যে কিছু একটা উপায় আছে যার মাধ্যমে এই হচ্ছে সমস্যাটাকে দূর করা যায়। তো সেটাকে দূর করার জন্য উপায় হচ্ছে যে আমাদের একটা স্মল ভ্যালুর ক্যাপাসিটেন্সকে লাগাইতে হবে আরএফ এর সাথে, ঠিক আছে, বা আরএফ এর অ্যাক্রসে, তাহলে এই সমস্যাটা দূর হবে। কিন্তু আপনাদের এটা পড়াচ্ছি না যেহেতু, আপনাদের জাস্ট বেসিক ডিফারেন্সিয়েটর জানলেই হবে, তো এগুলো জানার দরকার নেই। তো তারপরে হচ্ছে যে ইকুয়েশন বলা হলো, ইকুয়েশনটা কেমন করে পাইলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখেন বলছে যে ভি আউট ইজ আ কনস্ট্যান্ট মাইনাস আরএফ ইনটু সি টাইমস দ্য ডেরিভেটিভ অফ দ্য ইনপুট ভোল্টেজ ভি ইন উইথ রেসপেক্ট টু টাইম। এখানে দেখতে হবে একটা মাইনাস টার্ম আছে, ঠিক আছে, ভি আউট সমান সমান মাইনাস, এটা যদি হচ্ছে মানে বাদ দিই কনস্ট্যান্ট আকার ধরি, ডিভি ইন বাই ডিটি, এই মাইনাস চিহ্নটা কি বুঝাবে, বুঝাবে ভি আউট আর ভি ইন একে অন্যের সাথে 180 ডিগ্রি ফেজ শিফটে আছে, ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। The minus sign indicates 180 degree phase shift because the input signal is connected to the inverting input terminal of the operational amplifier। যখন ইনভার্টিং এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম, ইনভার্টিং কনফিগারেশনের ক্ষেত্রে, তখন কি হয়েছিল, ইনভার্টিং বলতে আমরা কি বুঝছিলাম, যদি সাইন ওয়েভ আমি উপরের দিকে দিই আর নিচের দিকে দিই, ধরলাম এরকম দিই, এই যে এরকম দিছিলাম, এরকম দিছিলাম, পাইছিলাম কেমন অপোজিট, ঠিক আছে, মানে 180 ডিগ্রি ফেজ শিফট করে পাইছিলাম। কেন পাইছিলাম, কারণ ভি আউট সমান সমান মাইনাস আর এফ বাই আর ইন ইন্টু ভি ইনপুট ছিল, ওখানেও কিন্তু একটা মাইনাস সাইন ছিল, ওটার জন্য আমরা বুঝছিলাম যে ইনভার্টিং। তো এখানেও ভি আউট সমান সমান মাইনাস ভি ইন বাই ডিটি আছে যেহেতু, সো এখানেও হচ্ছে কি হবে, 180 ডিগ্রি ফেজ শিফটে থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আর, এখানে হচ্ছে আমাদের এই অপ-অ্যাম্প ডিফারেন্সিয়েটরের কয়েকটা দুইটা মেন ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, দুইটা। একটা হচ্ছে কি, ওয়ান ইজ দ্যাট ইট সাফার্স ফ্রম ইনস্টেবিলিটি অ্যাট হাই ফ্রিকোয়েন্সি, এটা একটা, ঠিক আছে, যে হাই ফ্রিকোয়েন্সি যখন হবে তখন কি হবে, রাস্তাতে ভোল্টেজটা অনেক বেশি বাড়ে যাবে, তখন অসিলেট করা শুরু করবে এবং ইনস্টেবল হয়ে যাবে, মানে স্টেবল আর থাকবে না, ঠিক আছে। আর আরেকটা কি, দ্য ক্যাপাসিটিভ ইনপুট মেক্স ইট ভেরি সাসেপ্টেবল টু র্যান্ডম নয়েজ সিগন্যালস। আচ্ছা, এখন এই দুইটা জানলেই হবে, মানে আমাদের হচ্ছে আরেকটা কারণ কি, যে ক্যাপাসিটিভ যে ইনপুটটা, আমাদের ইনপুটটা তো ক্যাপাসিটরের মধ্যে যাচ্ছে, যেন একে বলা হচ্ছে ক্যাপাসিটিভ ইনপুট, ঠিক আছে। এই ইনপুটটা নয়েজের প্রতি খুব সাসেপ্টেবল, মানে নয়েজ আসলেই সেটা কি করবে, ওটাকে ভালো করে ডিটেক্ট করতে পারবে না, যদি এসি হয় তাহলে রেজাল্ট দিবে, ডিসি হলে রেজাল্ট দিবে না, ঠিক আছে। এই দুইটা সমস্যা হচ্ছে অপ-অ্যাম্প ডিফারেন্সিয়েটরের, এই আর কি, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে একটা কাজ, আচ্ছা দরকার নেই এটা, জাস্ট এই কয়টা মনে রাখলেই হবে। বোঝা গেছে কোন কয়টা মনে রাখতে বললাম, জাস্ট যেটা হলুদ হলুদ মার্ক করে দিলাম সেগুলো মনে রাখলেই হবে, আপনাদেরকে পিডিএফটাও দিয়ে দিব, ওকে। ম্যাম আমাদের কুইজটা কি ম্যাম এমসিকিউ বেসড হবে? হ্যাঁ, এমসিকিউ দিয়ে আকারে দিব আমি, জি ম্যাম। মাল্টিপল চয়েস আকারে, বুঝছেন। জি ম্যাম। আচ্ছা, কারো কোনো সমস্যা না হলে আমি ইন্টিগ্রেটরে যাব। আলভি, ম্যাম সমস্যা নেই ম্যাম, বুঝতে পেরেছি। ওকে। তারপরে ওয়েব ফর্মটা তো দেখালামই, ঠিক আছে, ওয়েব ফর্মটা আলাদাভাবে দেখাচ্ছি না। এখন কি বলে, ইন্টিগ্রেটর অ্যাম্পলিফায়ার সম্পর্কে বর্ণনা করার আগে একটু ইকুয়েশনটা দেখায় আসি, ঠিক আছে। দেখেন আগের মতনই, ওই ডিফারেন্সিয়েটরের মতনই, শুধু আর ইনটা রাখা হয়েছে এখানে আর সিটা রাখা হয়েছে ভেতরে, ঠিক আছে। বলছে অ্যাজ ইটস নেম ইমপ্লাইজ দ্য অপ-অ্যাম্প ইন্টিগ্রেটর ইজ অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিট, যেটা কি করে, ইন্টিগ্রেশনের কাজটা করে, ঠিক আছে। এটার আউটপুটটা কি হবে,
এর আউটপুটটা হচ্ছে ইনপুটের সাপেক্ষে কি ইন্টিগ্রেট করলে ইনপুটকে যেটা পাবো সেটা হচ্ছে আউটপুটটা। তো এখন এটা আনার জন্য এই টার্মটা বোঝার জন্য আমি ইকুয়েশনে চলে যাচ্ছি, আগে ইকুয়েশন বুঝে আসি। দেখতে পাচ্ছেন? ম্যাম আচ্ছা, এখন আমাদের জানি কি যে আমরা ভি আউট সমান সমান কিউ বাই সি জানি, তাই তো? মানে অথবা কিউ ইজ ইকুয়াল টু ভি আউট ইন্টু সি জানি। তো আমরা ভিসি সমান সমান কি লিখতে পারি? আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু ভিসি, তাহলে আমাদের ভিসি মানে হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ আছে সেটা সমান সমান কি লিখতে পারি? কিউ বাই সি, ঠিক আছে? আর এখন ভিসি সমান সমান কি লেখা যায়? ভিসি উপরে দেখাচ্ছি, দেখেন ভিসি মানে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা সমান সমান কি লেখা যায়? এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা সমান সমান কি লেখা যায়? তিনটা ভোল্টেজ আছে একসাথে, ভি এক্স, তারপরে ভিসি আর ভি আউট, ঠিক আছে? তাহলে এখানে দেখেন প্লাস মাইনাস আছে, ভি আউটটাও প্লাস মাইনাস, এটাও প্লাস মাইনাস, ঠিক আছে? দেখেন এখানে নিচে কি লিখছে, তিনটাকে আমি ভোল্টেজ মানে কেভিএল এর মাধ্যমে প্রকাশ করতে পারি। বা দেখেন কেমন করে লিখছে এখানে, এখানে আমাদের যে ভিসিটা সেটা কি করবো, আমি মাঝখানে আছে কিন্তু, তাহলে আমি কি করবো, প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ করলেই ভিসিটা পাবো, মানে ভিএক্স মাইনাস ভি আউট। আর এখন ভিএক্স আমরা জানি যে কি হবে, ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা 0 হবে, কার অনুযায়ী আমাদের হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী। তাহলে মাইনাস ভি আউট, ভিসি সমান সমান মাইনাস ভি আউট। এখন তাহলে কি করব, মাইনাস ভি আউট বাই ডিটি, ঠিক আছে? আর ভিসি সমান সমান কি জানি, কিউ বাই সি, তাহলে ডি কিউ বাই হচ্ছে সি ইন্টু ডিটি, ঠিক আছে? তাহলে সমান সমান কি লেখা যায়, 1/c ইন্টু ডিটি অফ কিউ। এখন আমরা যদি দেখি যে আই ইন সমান সমান কি লেখা যায়, দেখেন উপরে, এখন আই ইনটা কিন্তু আর ইনের অ্যাক্রসে, যেহেতু আর ইনটা এখানে, আই ইনটা তাহলে কি হবে, ভি ইনপুট মাইনাস ভি এক্স বাই হচ্ছে আর ইন, ঠিক আছে? তাহলে ভি ইনপুট মাইনাস ভি এক্স এর ভ্যালু 0 বাই আর ইন, তাহলে আই ইনপুট সমান সমান আর ভি আই ইন বাই আর আই ইন, ঠিক আছে? মানে ভি ইনপুট বাই হচ্ছে আর ইনপুট, এখানে জাস্ট তাই করা আছে যে ভি ইনপুট বাই আর ইনপুট, ঠিক আছে? তারপরে কি করা হয়েছে দেখেন, আই এফ সমান সমান আমরা কি পাবো, আই এফ সমান সমান এবার কি হবে তাইলে আমাদের, তাইলে ওপরে কি ছিল দেখেন আরেকবার দেখাচ্ছি, আই এফ দুইটা সার্কিটের জন্য কিন্তু আলাদা আলাদা। এখানে দেখেন, এখানে আই ইন আর আই এফ টা আবারও সমান সমান, বাট আই ইন এর ভ্যালু কত, ভি ইনপুট বাই আর ইনপুট, আর আই এফ এর ভ্যালু কত হবে, ভি এক্স মাইনাস ভি আউট বাই কত হবে, এটা সি এর জন্য কিন্তু একটা টার্ম আসবে, ঠিক আছে? দেখেন টার্মটা কিভাবে আসছে, এখন আই ইনপুট পাইছি, এবার ভি আই এফ পাবো। আই এফ পাওয়ার জন্য আমরা কি করব, আমরা জানি আই এফ সমান সমান কি লেখা যায়, যে সি ইন্টু ডি ভি আউট বাই ডিটি, ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে লিখবো এটাকে, সি মানে ক্যাপাসিটেন্স ইন্টু ডিটিটি অফ ভি আউট, আই এফ সমান, আই এফটা কিন্তু এবার ফিডব্যাক পাথের মধ্যে আছে, ঠিক আছে? ওই জন্য আমরা আই এফটাকে এভাবে লিখতে পারছি। তারপরে কি করব, সি ইন্টু আমরা জানি উপরে দেখেন ডিভি আউট বাই ডিটি সমান সমান কি লিখছি, 1/c ডি কিউ বাই ডিটি, মাইনাস এর সমান সমান কিন্তু, ঠিক আছে? এখন দেখেন তাহলে সি ইন্টু কত হবে, ডিভি আউট সমান সমান ডি কিউ বাই হচ্ছে কি হবে, সি ডিটি, তবে সমান সমান ডি কিউ বাই ডিটি, কারণ সি কাটলো এখানে, ঠিক আছে? ডিভি আউট ইন্টু কত হবে, সি বাই ডিটিও লেখা যায়, মানে এটাও লেখা যায় অথবা ডি কিউ বাই ডিটিও লেখা যায়, আই এফ সমান সমান, ঠিক আছে? এখন আমরা আই ইন আর হচ্ছে আই এফ টাকে সমান করব, দেখেন আই ইফ আর আই এফ টাকে সমান করলে, হ্যাঁ বলেন, মাইনাস ইউজ করা হলো ম্যাম, মাইনাস ইউজ করা হলো না কেন, এটার কথা বলতেছেন? হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, এই মাইনাসের কথা বলতেছি ম্যাম, এটা আমাদের কেন ইউজ করা হলো না? এই এখানের কথা বলতেছেন, এই যে নিচে এখানে ভুল লেখা আছে, অবশ্যই মাইনাস হবে একটা, এই যে এখানে মাইনাস হবে একটা, ঠিক আছে? এখানে ভুল করছে, যাই হোক, তো আপনারা হচ্ছে কি করবেন, মানে এখানে বলতে আমি বুঝাচ্ছি যে এই ইকুয়েশনটাতে মাইনাস হবে, এখানে মাইনাস হবে একটা, জি বুঝছেন? ম্যাম, এই তাহলে কি হবে, আইএফ আর আইএনটাকে সমান করছি, তাহলে হচ্ছে ভি ইন বাই হচ্ছে আর ইন সমান সমান ডিভি আউট সি বাই ডিটি, তাহলে দুটাকে গুণ যদি করি তাহলে কি হবে, 1 হবে, ঠিক আছে? এখন আমাদের কি করব, ভি আউট সমান সমান কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি ভি আউট সমান সমান, ভি আউটটাকে ওই পাশে পার করে দিতে পারি, তাহলে কি হবে, মাইনাস ছিল কিন্তু এখানে ইকুয়েশন, এখানে মাইনাসটা লেখা হয়েছিল না, ওই জন্য আমরা এখানে লিখতে পারি, কি লিখবো আমরা বলেন তো, কি লিখতে পারি, একটা মাইনাস লিখবো না, জি ম্যাম, মাইনাস, মাইনাস দিলাম, তাহলে ভি আউটটাকে আমি এই পাশে পার করব, ঠিক আছে? তাহলে কি হবে, -1 বাই আর ইন ইন্টু সি,
ঠিক আছে? তারপরে কি করব, আমরা হচ্ছে ডিটিটাকে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, আমাদের পাবো 0 থেকে t v in dt। বুঝছেন? জি ম্যাম। তারপরে হচ্ছে মাইনাসটাও থাকলোই, সেম ভাবে সুন্দর করে লিখলাম। ভিতরেও লিখতে পারেন এই r in into c, অথবা বাইরেও লিখতে পারেন, যেটা হচ্ছে আমাদের ইকুয়েশনে দেওয়া ছিল। ঠিক আছে? এই যে এই অংশটুকু। তারপরে এখানে দেখেন জাস্ট হচ্ছে এটা কিভাবে লিখছে, যে 0 to t যদি করি, ঠিক আছে, যদি আমি এটা ইন্টিগ্রেট করি পুরাটাকে, তাহলে কি পাওয়া যাবে, এটাকে পুরাটাকে ইন্টিগ্রেট করলে আমি পাবো এটার জন্য 1/j ওমেগা মাইনাস 1/j ওমেগা। আর সিটা তো ছিলই, আর সিটাকে বাইরেও লিখতে পারেন, শুধু এইটুকুর জন্য 0 to 2 v ইনপুট হচ্ছে dt, এটা সাপেক্ষে করলে আমি পাবো 1/j ওমেগা। ঠিক আছে, মাইনাস তো থাকলোই, আর v ইনপুট। ঠিক আছে, এই যে কোনো ভাবে লিখতে পারেন, এই আকারেও লিখতে পারেন, এই আকারেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি আর ম্যাম। ইন্টিগ্রেটরের ক্ষেত্রে কি হবে, ডিফারেন্সিয়েটরে আমরা ইনপুট যেটা দিচ্ছি আউটপুট তার অপোজিট পাইছি, তাই তো? আমার ইন্টিগ্রেটরের ক্ষেত্রে আউটপুট যদি ওই ডিফারেন্সিয়েটরের আউটপুটটা দিই, তাহলে ডিফারেন্সিয়েটরের ইনপুট যেটা পাইছিলাম সেটা পাবো। একে অন্যের অপোজিট তো, তাই না? মানে ডিফারেন্সিয়েটরে একটা করে পাওয়ার কমাচ্ছিলাম, ইন্টিগ্রেটরে পাওয়ার বাড়াবো, তাই তো? জি ম্যাম। ব্যাপারটা এই জন্য একে অন্যের অপোজিট। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, তো যেটা ছিল আগে সেটা কি ছিল, যে যদি আমাদের ডিফারেন্সিয়েটরে আমরা কি দিই, একটা যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ দিই তাহলে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার পাচ্ছিলাম। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অপোজিট, সবকিছুই অপোজিট, তাই আমি এটার ক্ষেত্রে আর কিছু বলতেছি না ইন্টিগ্রেটরের ক্ষেত্রে। তারপরে এখন জাস্ট হচ্ছে আমি ওপর থেকে কিছু পয়েন্ট বলে দিচ্ছি, ওগুলো আপনাদের হচ্ছে কুইজে আসতে পারে। ঠিক আছে, এটা দরকার নাই, এখানে দরকার হচ্ছে দরকার নেই এটাও। এখানে বলছে by replacing this feedback resistance with a capacitor, we now have an RC network connected across the operational amplifier's feedback path, producing other type of, এটা দরকার নাই, এটাও দরকার নাই। তারপরে দরকার হচ্ছে এটা, we can cause the output to respond to changes in the input voltage over time as the op-amp integrator produces an output voltage which is the proportional to the integral of the input voltage। ঠিক আছে, এটা দরকার, যে আউটপুট ভোল্টেজটা এবার কি হবে, আগে ছিল ডিফারেন্সিয়েশনের হচ্ছে ব্যস্তানুপাতিক, ইনপুটের ডিফারেন্সিয়েশনের, এখন হচ্ছে ইনপুটের ইন্টিগ্রালের সমানুপাতিক। ঠিক আছে, বুঝতে পারছেন? আগে ছিল কি ভি আউট ভেরিসাস ডিটি অফ ভি ইন, মানে ইনপুটের ডিফারেন্সিয়েশনের সমানুপাতিক, এখন হচ্ছে ভি আউটটা কত হবে, আমাদের ইনপুটের কি হবে, ইন্টিগ্রেশনের সমানুপাতিক, তাই তো? ওকে, তারপরে এখন আমরা আরেকটু যাচ্ছি ব্যাখ্যাতে, ওইটা গেল। তারপরে এখন দেখেন বলছে যে in another words the magnitude of the output signal is determined by the length of a time a voltage is present at its input as the current through the feedback loop charges or discharges the capacitor as the required negative feedback occurs through the capacitor। মানে ব্যাপারটা বলা হচ্ছে যে এক্ষেত্রে আরেক ভাবে বলা যেতে পারে ইন্টিগ্রালের কথাটা, যে এবার কি হবে, আমাদের কিন্তু ফিডব্যাকে রাখা হয়েছে কি ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তো আমাদের যে কোনো সিগন্যাল কিন্তু যেতে পারবে হচ্ছে প্রথমে ইনপুটের মধ্য দিয়ে, আগে যেরকম কি বলবো ডিসি ইনপুট যেতে পারছিল না, এবার কিন্তু ডিসি ইনপুটে যেতে পারবে। কিন্তু কি হবে, ক্যাপাসিট্যান্সটা চার্জ বা ডিসচার্জ হতে যে টাইম লাগবে বা যে সময়টুকু লাগবে সেটার উপরও নির্ভর করতেছে। ঠিক আছে, তো এটারও মার্ক করা দরকার নাই। আচ্ছা তারপরে আচ্ছা এটা নিতে পারেন, তা যখন হচ্ছে আমাদের ভিনটাকে ফার্স্ট অ্যাপ্লাই করা হবে তখন সি এর অ্যাক্রসে কোনো চার্জ থাকবে না। ঠিক আছে, তখন হচ্ছে এটা খুবই স্মল রেজিস্ট্যান্স শো করবে এবং হচ্ছে শর্ট সার্কিট আকারে প্রকাশ পাবে। ঠিক আছে, তাহলে আর আর ইনটা হচ্ছে দরকার নাই এটা, মানে হচ্ছে আমাদের প্রথমে যখন প্রথম আমি এরকম দিতে পারি কোশ্চেনটা, যে যখন শুরু হবে কোনো একটা অপারেশন, ঠিক আছে, তখন ভি ইনপুটটা যখন প্রথম অ্যাপ্লাই করা হবে তখন ভিসি বা হচ্ছে সি এর অ্যাক্রসে যে ক্যাপাসিটর সেটা কেমন হবে, সেটা লিখতে হবে যে আনচার্জড ক্যাপাসিটরটা খুবই কম হবে, স্মল ভ্যালু হবে। আমি এরকম ভাবে লিখতে পারি, যখন স্টার্ট করব ভি ইন কে প্রয়োগ করা তখন ভিসির ভ্যালু বা হচ্ছে ক্যাপাসিটেন্স কত থাকবে, তখন লিখতে হবে ক্যাপাসিটেন্সটা, মানে আমি অপশনে দিতে পারি ভেরি স্মল ভ্যালু, ভেরি লার্জ ভ্যালু, মিডিয়াম ভ্যালু, তখন লিখতে হবে ভেরি স্মল ভ্যালু। ঠিক আছে, তারপরে এগুলো দরকার নাই, এটা আপনারা জানেন অলরেডি, ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট। তারপরে
যখন হচ্ছে ভি ইনটা দেওয়ার অনেকক্ষণ পরে, যখন টাইমের সাথে সাথে যখন সিটা চার্জ হতে শুরু করবে, তখন চার্জ হওয়া শুরু করলে কি হবে, আস্তে আস্তে চার্জ হয়ে থাকবে। আমাদের টাইমের রেসপেক্টে তখন কি হবে, আমাদের আস্তে আস্তে করে চার্জিং হতে থাকবে, ফলে কারেন্ট বাড়তে থাকবে। ঠিক আছে, কারেন্ট বাড়তে থাকলে কি হবে, আইএফটা বাড়বে কিন্তু। ঠিক আছে, আইন আর আইএফটা যেহেতু সমান সমান, ওখান থেকে যেহেতু পাই, তো আমাদের কি হবে, আউটপুটটা আস্তে আস্তে কি হবে, ভি আউট আর আইএফটার কেমন সম্পর্ক, ভি আউট সমান সমান কি লেখা যায়, আরএফ এই যে নিচে দেখেন ভি আউট সমান সমান লেখা যায়, এই যে আইএফটা হচ্ছে আমাদের ডি ভি আউট ইন্টু সি বাই ডিটি, মানে হচ্ছে টাইমের রেসপেক্টে ভি আউটের চেঞ্জটা কার সমানুপাতিক হবে, আইএফ এর সমানুপাতিক হবে। তাহলে আইএফ বাড়লে এটা চেঞ্জটাও বেশি বাড়বে। ঠিক আছে, আর আইএফটা কখন বাড়বে, যখন হচ্ছে ভি ইন দেওয়ার পরে ক্যাপাসিট্যান্সটা চার্জ হয়ে থাকবে তখন। ঠিক আছে, এই তারপরে দরকার নেই, এটা এটুকু জাস্ট লাগবে। ঠিক আছে, এটা লাগবে। আর আমি বলছিলাম একটা আরসি নেটওয়ার্কের টাইম কনস্ট্যান্ট টাউ দিয়ে আমাদের সার্কিটের অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, মানে টাউ ইজ ইকাল টু আরসি অফ আরসি সার্কিট, তাহলে আর সি এর ভ্যালুর উপরে কিন্তু টাউটা নির্ভর করবে। ঠিক আছে, মানে ক্যাপাসিটরটা কি আকারে চার্জ হবে সেটাও কিন্তু, কোন রেটে চার্জ হবে সেটা কিন্তু আরসির উপরে নির্ভর করে। ওকে, তাহলে এটাও দেখে নিতে হবে এই পয়েন্টটা। আর দরকার নেই, এটা নিতে হবে যে রেশিও অফ এক্সসি বাই হচ্ছে আর ইন, মানে ক্যাপাসিটেন্স বাই হচ্ছে আর ইন, এটাকে যখন এই রেশিওটাকে যখন বাড়ানো হবে তখন কি হবে, র্যাম্প আউটপুট ভোল্টেজটাও কি হবে, বাড়তে থাকবে। র্যাম্প আউটপুট ভোল্টেজ বোঝাচ্ছে যে হচ্ছে যেটা ক্রমাগত বাড়তে থাকে, যে এখানে দেখানো হয়েছে সেটা, এই যে এটা দেখেন, যখন আমি ইনপুট দিচ্ছি এরকম, তখন কি হচ্ছে, যখন উপরে পিক ছিল তখন পিক দেখেন, এখানে যখন নিচে নামছে তখন আবার জিরো পিক, আবার যখন উপরে হচ্ছে তখন আবার এই পিক। ঠিক আছে, এটা হচ্ছে র্যাম্প সিগন্যাল, একটা ইনপুটের সাপেক্ষে আউটপুটের ক্রমাগত পাওয়াটাকে র্যাম্প বলা হয়। আচ্ছা, তারপরে এগুলা আর দরকার নাই অবশ্য। এটা দেখতে পারেন যে যদি আরসি ভ্যালুটাকে চেঞ্জ করি, আরসি ভ্যালুটাকে চেঞ্জ করা বলতে আর কে বা সি কে যদি চেঞ্জ করি, তাহলে কি হবে, আউটপুটটাও কিন্তু আমাদের কি হবে, মানে এই টাইমটা নির্ভর করবে আউটপুটটা কখন আমার স্যাচুরেশনে মানে যায় আর কি। স্যাচুরেশন বলতে একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে যাওয়া। যেমন ধরেন এখানে যদি শুরু হয়ে আস্তে আস্তে দেখেন যাচ্ছে, এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ, মানে স্মল -1 ইনপুটের সিগন্যালের ভ্যালুটা, তাহলে হচ্ছে কি হচ্ছে, যখন জিরো হচ্ছে তখন এই পর্যন্ত যাচ্ছে, তারপর আস্তে 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 বাড়তে বাড়তে আউটপুট এই পর্যন্ত আসে, মানে আটকে গেছে, এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন। ঠিক আছে, যেখানে আমার কনস্ট্যান্ট হয়ে যায় ভ্যালুটা, আউটপুটের ভ্যালুটা সেটা। আচ্ছা, আর এটা দরকার নাই, শুধু হচ্ছে এই ইকুয়েশনটা দেখে নিবেন, যদি হচ্ছে ডেরিভেশন দিই এই। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু মাইনাস সাইন আছে, তার মানে কি বুঝাবে, মাইনাস সাইনটা বুঝাবে হচ্ছে আমাদের কি 180 ডিগ্রি ফেজ শিফট আছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, ওমেগা, এখানে ওমেগা সমান সমান 2 পাই এফ, তার মানে কি বোঝাবে, ভি আউটটা হচ্ছে কি হবে, এফ এর সাথে কি ব্যস্তানুপাতিক, তাই তো, ফ্রিকোয়েন্সি বাড়লে ভি আউটটা কমবে। ঠিক আছে, জি ম্যাম। এটা জাস্ট মনে রাখবেন, এই কয়টা অংশ মনে রাখলেই হবে। ঠিক আছে, আর দেখেন নিচে হচ্ছে এই কি বলে ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে আমি আরো কিছু ব্যাখ্যা দিয়ে রাখছি, আপনাদের যদি উপরের ব্যাখ্যাটা মানে ডিফারেন্সিয়েশনটা কঠিন লাগে তাহলে নিচে ডিফারেন্সিয়েশনটাও দেখতে পারেন, দুইভাবে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে ডেরিভেশন, সরি ডিফারেন্সিয়েশন বলছি, ইন্টিগ্রেটরের ক্ষেত্রেও ডেরিভেশনটা নিচে করা হয়েছে, দুইভাবেই করা হয়েছে। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা সুন্দর করে বুঝে বুঝে লিখতে হবে। ঠিক আছে, তো আমার উপরেরটা বেশি পছন্দ তাই আমি উপরেরটা ব্যাখ্যা করলাম, যদি নিচেরটা আপনারা বুঝতে না পারেন সামনের দিন ক্লাসে বললেন, আমি বুঝাই দিবনি। আর যদি উপরটা ভালো লাগে উপরটা লিখতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার আর ডিফারেন্সিয়েটর একেবারে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার দেখাবো। এখন দেখেন এটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার, এটা দেখতে পাচ্ছেন। জি ম্যাম। সামিং সার্কিটটা হচ্ছে এক ধরনের ইনভার্টিং কনফিগারেশন। ঠিক আছে, নন ইনভার্টিং এ যেমন সরি ইনভার্টিং এ যেরকম আমরা মাইনাস সাইন থেকে কি করি, একটা সোর্সে লাগাই আর পজিটিভটাই গ্রাউন্ড করি, এখানেও সেম, শুধুমাত্র কি করব, নেগেটিভ থেকে একটা সোর্সে যাবে না, তিনটা সোর্স, বা ধরেন তিনটা না, মানে অনেকগুলো সোর্সে যাবে। ঠিক আছে, কার মাধ্যমে অনেকগুলো সোর্সে যাবে, অনেকগুলো রেজিস্ট্যান্সের মাধ্যমে অনেকগুলো সোর্সে যাবে, বা এন সংখ্যক রেজিস্ট্যান্সের মাধ্যমে এন সংখ্যক সোর্সে যাবে।
এজন্য এটাকে ইনভার্টিং কনফিগারেশন বলা হচ্ছে। আর মাঝখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ দেওয়া আছে, ঠিক আছে? তো এই পয়েন্টের ক্ষেত্রে একটা কারেন্ট যেটা আইএফ সমান সমান কত হবে এবার, আইএন সমান সমান হবে I1 I2 যোগ I3, তিনটা কারেন্টের মানে হচ্ছে কি বলবো যোগফল, ঠিক আছে? তো দেখেন এখানে কি করছে, এখানে ACL1 মানে হচ্ছে এই যে প্রথম যে ব্রাঞ্চটা, এই প্রথম ব্রাঞ্চের ক্ষেত্রে আমার লিখছে যে কি হবে, ঠিক আছে? এই প্রথম ব্রাঞ্চের ক্ষেত্রে আমার আউটপুটটা কি হবে, -RF/R1, মানে প্রত্যেকটাকে এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের সাপেক্ষে লিখছি। তাহলে RF - RF/R1, এটা আপনি হচ্ছে দেখেন ACL1, এটা কি লিখবো আবার আমি, এটাকে আবার লেখা যেতে পারে এই যে এটা বাই হচ্ছে এটা, আপনি ACL1 না এটা 2 লিখতে পারেন, ঠিক আছে? তারপরে এটা বাই এটা, দেখছেন মানে সবগুলোকে আগে লিখছি আর কি। তারপরে এটা 2 হবে, আসলে 1 হবে না, 2 হবে, এটা হচ্ছে 3 হবে, ভুল আছে। তারপরে এখন দেখেন আমরা কি জানি ভি আউট সমান সমান ভি ইন, মানে আমি বলি এভাবে, এ সমান সমান কত, গেইন সমান সমান আউটপুট বাই ইনপুট না? তো জি এটা ম্যাম। ACLN বলতে বোঝাচ্ছে যে সব ব্রাঞ্চ গুলোর মিলায়ে আর কি, এ মানে গেইনটা ইনটু ভি ইনপুট। যেহেতু আমরা এ সমান সমান জানি ভি ইনপুট বাই ভি নট বাই ভি ইনপুট, তাহলে ভি নট সমান সমান গেইন ইনটু ভি ইনপুট হবে, আর এই গেইনটা প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য হবে। তাহলে ভি ইনপুট ইনটু হচ্ছে ACLN মানে পুরাটার জন্য, ঠিক আছে? পুরাটা সব ব্রাঞ্চের জন্য। তাহলে ভি ইনপুট নিলাম, ভি ইনপুট হচ্ছে ইয়ের ক্ষেত্রে কি হবে, যখন R1 ধরবো তখন ইনপুটটা কত হবে V1, R2 যখন নিব নিচে দেখেন তখন কি হবে V2, যখন R3 নিব তখন নিচে কি হবে V3, ঠিক আছে? আর প্রত্যেকটা আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস এগুলোর সাথে জাস্ট V1টাকে যোগ করে দিব। এটা যখন 1 হবে তখন কি হবে, Vin এর ভ্যালু 1 হবে। এটা যখন 2 হবে তখন Vin এর ভ্যালু হবে 2। এটা যখন 3 হবে তখন Vin এর ভ্যালু হবে 3। সবগুলো আগে মাইনাস চিহ্ন দিয়ে দিছি, তাহলে মাইনাস দেখেন এখান থেকে কমন যাবে কত, এখান থেকে কিন্তু আরএফটা কমন নেওয়া যেতে পারে, ঠিক আছে? আরএফটা কমন নিলে কত হয়, -V1/R1 -V2/R2 -V3/R3, ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি আমরা কি করি, এই আরএফ আর R1টাকে সমান করি তাহলে কি হবে, এই দুটো কিন্তু কাটে যাবে, কাটে যায় শুধু হবে -V1 -V2 -V3, মানে মাইনাসটাকে বাইর করে নিলে সবগুলো যোগফল হবে। তার মানে V0 টা হবে কি, ওই তিনটা ইনপুটের যোগফল, এজন্য এটাকে বলা হতো সামিং অ্যাম্প্লিফায়ার। যদি আমি আরএফ আর R1, RF R2 RF R3 মানে R1 R2 R3 সমান সমান RF ধরি, তাহলে এটা লেখা যাবে। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে এখানে কিন্তু বলা আছে ইফ অল রেজিস্টার্স আর ইকুয়াল ইন ভ্যালু, মানে R1 সমান সমান R2 সমান সমান R3 সমান সমান RF, সবগুলো যদি একই ভ্যালু হয় তাহলে এটা লিখতে পারবো আমরা। তো সামিং অ্যাম্প্লিফায়ারটাই একটু বর্ণনা করা হয়েছে, যে এটা বলা হয়েছে যে ভার্চুয়াল গ্রাউন্ড আর কি, এটা এর ভিতরে যা যা ঢুকবে আর যা যা বের হবে তার সমান হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখেন ওই ইকুয়েশনটাই জাস্ট হচ্ছে আরেকবার বর্ণনা করছে আর কি, আইএফ সমান সমান আই ইন যোগ মানে এখানে দেখেন আইএফটা হচ্ছে কোনটা, এটা, আর এটা থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আইন, আইন আমার সমান সমান কি লেখা যায়, I1 যোগ I2 I3, তাহলে আইএফ সমান সমান I1 যোগ I2 যোগ I3, আর যদি হয় তাহলে -V1/R1 যোগ V2/R2 যোগ V3/R3, ঠিক আছে? এখন এটা RF গেল, তাহলে আমরা কি জানি ভি আউট সমান সমান -RF/Rin ইনটু Vin, মানে ইনভার্টিং কনফিগারেশনের জন্য দুই ভাবে আমি কি বলে ডেরিভেশন দেখাচ্ছি। তো ভি আউট সমান সমান -RF/Rin আমরা হচ্ছে ইনভার্টিং এর জন্য জানি। তো এখানে আমরা কি করব, RF/Rin টা ঠিক থাকবে, শুধু Vin এর ক্ষেত্রে কি করব, এক একবার V1 দিব, V2 দিব আর V3 দিব, ঠিক আছে? তারপরে যদি আমার RF সমান সমান Rin করি তাহলে দুটো কাটে যায়, মাইনাস থাকবে আগে, এই যে ভি আউট সমান সমান মাইনাস হবে, তাহলে ধর V1 যোগ V2 যোগ V3 হবে। এই বোঝা গেছে? একই কথা, অপারেটর মতনই, ডেরিভেশন দিলে যে কোনো একটা ডেরিভেশন করতে পারলেই হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার। এখন ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আর ডিফারেনশিয়েটরের মধ্যে পার্থক্য হচ্ছে ডিফারেনশিয়েটরের আউটপুটটা হবে কি ইনপুটের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? বাট ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আউটপুটটা হবে ডিফারেন্স, দুইটা ইনপুটের ডিফারেন্স। এখানে দেখেন দুইটা ইনপুট দেওয়া হয়েছে, এটাকে কিন্তু আপনি ইনভার্টিং বা নন ইনভার্টিং কনফিগারেশন বলতে পারবেন না, কারণ ইনভার্টিং এও ইনপুট দেওয়া হয়েছে, সোর্স দেওয়া হয়েছে, নন ইনভার্টিং এও সোর্স দেওয়া হয়েছে। তাহলে কি হবে, ভি আউট সমান সমান যেটা নন ইনভার্টিং এর সেটা বিয়োগ হবে ইনভার্টিং এর, তাহলে V2 - V1, এটা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার আউটপুট হবে, ঠিক আছে? সেটা কেমন করে হবে সেটা এখন ব্যাখ্যা দিচ্ছি। এখন দেখেন I1, আগে দেখেন I1 সমান সমান কি লেখা যায়,
এটা হচ্ছে I1 সমান সমান দেখেন এদিকে তীর চিহ্নটা দেওয়া হচ্ছে এদিকে, তাহলে V1 মাইনাস VA বাই হচ্ছে R1, তাই কি না? জি ম্যাম। I2 সমান সমান V2 মাইনাস VB বাই হচ্ছে R2, তাই কি না? জি ম্যাম। তারপরে IF সমান সমান VA মাইনাস V out বাই R3, দেখেন তো সবগুলো ঠিক আছে নাকি? I1 সমান সমান V1 মাইনাস VA বাই R1, I2 সমান সমান V2 মাইনাস VB বাই R2, আর IF সমান সমান কত হবে? VA মাইনাস V out বাই R3, ঠিক আছে? এখন জি ম্যাম। কথা হচ্ছে আমরা জানি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী ভিবি সমান সমান ভিএ, কিন্তু তখন ভিবিটা কি হতো? গ্রাউন্ডের সমান হতো। এখন ভিবিটা কিন্তু গ্রাউন্ডের সমান না সরি, তাহলে কি হবে? আমাদের ভিবি সমান সমান ভিএ হবে। দুইটা কিন্তু জিরো না, দুটার ভ্যালু আছে। তাহলে এখন ভিবি সমান সমান ভিএ যদি করি তাহলে কি হবে? আর অ্যান্ড ভিবি সমান সমান, দেখেন ভিবি সমান সমান কি লেখা যায় আবার? এই যে এটা সমান সমান কি লেখা যায় আবার? দেখেন এখানে একটা ব্রাঞ্চ দেওয়া আছে। আমরা কি জানি যে ভোল্টেজটা দিব সেটার কি অ্যাক্রসের রেজিস্ট্যান্স ইনটু হচ্ছে রেফারেন্স ভোল্টেজ বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, এটা যে একটা সার্কিট হয় তাইলে। তাহলে দেখেন ভিবিটা কার অ্যাক্রসে নিচ্ছি? R4 এর, তাহলে এই যে ওপরে যাচ্ছে আবার দেখেন ভিবিটা নিচ্ছে R4 এর অ্যাক্রসে, তাহলে রেজিস্ট্যান্সটা হবে এটা গুণন হবে V2 বাই হবে কত? R2 যোগ R4। আমাদের এটা কই থেকে পাচ্ছি? আমরা এটা হচ্ছে KCL থেকে পাচ্ছি, তাই না? বা KVL থেকে, সরি, যে আমাদের ভোল্টেজ, যে ব্রাঞ্চের ভোল্টেজ বের করব সমান সমান আমাদের যে রেফারেন্স ভোল্টেজ সেটা ইনটু ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই হোল সার্কিটের রেজিস্ট্যান্সের যোগফল, তাই না? জি ম্যাম। তারপর এখন কি করব আমরা? এখন দেখেন আমাদের বলা হয়েছে VA সমান সমান VB, তাই না? তাই কি না? জি ম্যাম। এখন যদি V2 সমান সমান 0 হয় তাহলে V out কত হবে? এখানে যদি V2 সমান সমান 0 হয়, V2 বলতে কোনটা বোঝাচ্ছে? V2 বলতে বোঝাচ্ছে যে আমাদের এই নন ইনভার্টিং কনফিগারেশনটা যদি 0 করে দিই তাহলে ইনভার্টিং কনফিগারেশন হবে, ঠিক আছে? যদি V2 টাকে 0 করে দিই তাহলে দেখেন কত হবে? V2 0 করে দিলে কত হবে? কি লিখতে পারবো আমরা এখানে বলেন তো? যদি V2 টাকে 0 করে দিই তাহলে V out সমান সমান কি লেখা যাবে? কে বলবে? আমরা V2 টাকে যদি 0 করি তাহলে VB থেকে কি পাবো? কেউ বলতে পারছে না? আমরা দুটা কিন্তু কনসেপ্ট লিখছি, V2 সমান সমান 0 হলে আর V1 সমান সমান 0 হলে। এখন দেখেন যদি আমরা V2 সমান সমান 0 করি তাইলে একরকম হবে, আর V1 সমান সমান 0 করলে একরকম হবে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুইটাকে এক এক করে 0 করে আমি পাবো। এখন আমি যদি V2 সমান সমান 0 করি তাহলে এটা কেমন করে পাবো আমরা? V out সমান সমান মাইনাস V1 ইন্টু R3 বাই R1, কেমন পাবো দেখেন? R3 আর R1, ঠিক আছে? V2 টাকে 0 করে দিছি কিন্তু, তাহলে আমাদের এই ব্রাঞ্চটা থাকলো না, তাহলে V out সমান সমান কি পাবো? শুধু আমি এই অংশটুকু পাবো না, এটা জি ম্যাম, ইনভার্টিং এর মতো ম্যাম। ইনভার্টিং এর মতো পাবো। তাহলে মাইনাস কত হবে? এখানে দেওয়া আছে দেখেন মাইনাস R3 বাই R1। R3 কেন? কারণ এই ব্রাঞ্চের জন্য R3 টা হচ্ছে ফিডব্যাক আর R1 টা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে? বাই হচ্ছে R1, তাহলে মাইনাস R3 বাই R1 ইনটু V1। এটা বুঝা গেছে? জি ম্যাম। আর যদি V1 টাকে 0 করি তাহলে কি হবে? নন ইনভার্টিং কনফিগারেশন। নন ইনভার্টিং কনফিগারেশন অনুযায়ী কি জানি আমরা? কি জানি? 1 প্লাস RF বাই R1। 1 যোগ RF বাই R1, তাই তো? জি ম্যাম। এখানে দেখেন ওইটাকে আমি কিভাবে লিখছি, উপরে যাচ্ছি। আমরা যদি এটাকে নেগলেক্ট করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? আমরা পাবো হচ্ছে V আউটটা এইটা রেসপেক্টে, তাই কি না? তাই না? জি ম্যাম। জি ম্যাম। এখানে RFটা কিন্তু চেঞ্জ হবে না, RFটা কি থাকবে? RFটা কি হবে? RFটা R3 আর R1 এর রেসপেক্টে নিব না আমি? নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি করছিল? 1 যোগ RF বাই Rin, তাই না? জি ম্যাম। তাহলে আমাদের কি থাকছে? যদি আমি এভাবে করি তাহলে হচ্ছে V in যোগ হচ্ছে কত হবে? RF বাই Rin ইনটু V in, তাই তো? জি ম্যাম। তাই না? তাহলে হচ্ছে RF কত? R3 আর Rin কত? R1 না?
জি আর ম্যাম। এখানে ভি ইন কত হবে? ভি ইন হচ্ছে নিশ্চয়ই ভি2 হবে, কারণ হচ্ছে জি। 1টাকে তো আমি 0 করে দিছি। তাহলে কি পাবো আমি? দেখেন ওপরের ইকুয়েশন অনুযায়ী এখানে ভিবি এর ভ্যালুটা আগে বসাবো। ভিবি ভ্যালুটা হচ্ছে ভি2, মানে ভিবি বলতে কোনটা বোঝাচ্ছে আবার দেখেন, ভিবি বলতে আবার এই পয়েন্টটা বোঝাচ্ছে, মানে ভি আউট সমান সমান এই ইনপুটটা নিব, ভিবি এর ইনপুটটা, আর হচ্ছে ফিডব্যাক কোনটা নিব, এই যে R3/R1, বুঝছেন? তাহলে আমি যদি আরো স্পেসিফিক্যালি বুঝাই, আপনারা বুঝতে পারেন নাই মনে হয়, আমি আরেকটু স্পেসিফিক্যালি বুঝাচ্ছি। এখন তো ই করা বুঝি নাই, কি বললেন? কিছু বললেন? হ্যালো? আনমিউট হয়ে গেছে হয়তো বা আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা হচ্ছে ভি আউট সমান সমান কি পাবো, এখানে কিন্তু ভিবি পাইছিলাম যখন ভি2 সমান 0 না, ভি1 সমান 0 করছি, তাহলে এটা ইনভার্টিং না, নন ইনভার্টিং কনফিগারেশন। তো নন ইনভার্টিং কনফিগারেশন অনুযায়ী কি লিখবো, ভি ইন, ঠিক আছে, ইনটু কত হবে, 1 যোগ কত হবে, RF/R1, তাই তো? জি ম্যাম। এখানে ভি ইন সমান কত হবে, ভি ইন সমান আর ভিবি না, ভিবি। তাহলে তার আমি লিখি, তাহলে ভি ইন সমান ভিবি লিখলাম, আর 1 যোগ এখানে আরএফ কত হবে, আরএফটা তো R3 থাকবে, কারণ R3। আমাদের ফিডব্যাকটা কখনো চেঞ্জ হবে না নন ইনভার্টিং এর জন্য। তাহলে 1 যোগ কত হবে, R3, আর আর ইনপুটটা কত হবে, আর ইনপুটটা আর ইন না, আপনারা আবার ভুল করেন না যে ম্যাডাম কেন R2 আর R4 না, কেন R2 আর R4টা তো হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, কিন্তু ইনপুট আর ফিডব্যাক রেজিস্ট্যান্সটা কখনো চেঞ্জ হবে না, V1টা যতই 0 হোক, কিন্তু R3 আর R1টা তো 0 না, এই R3টাই হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স আর R1টাই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে VB ইনটু 1 যোগ R3/R1, তাহলে R1 যোগ R3/R1, আর VB সমান সমান কত পাইছিলাম দেখেন, VB সমান সমান পাইছিলাম V2 ইনটু R4/R2 যোগ R4, এই জন্য এখানে লিখছি VB এর ভ্যালু V2 ইনটু R4/I2 যোগ R4, আর উপরে কি লিখছিলাম, ওই যে দেখেন উপরে লিখছি R1 যোগ R3 বাই হচ্ছে R1, দেখেন তো ঠিক আছে নাকি, জি ম্যাম, ঠিক আছে ম্যাম। R1 যোগ R3/R1, ঠিক আছে? তো আমরা কি করছি, একবার V2 কে 0 ধরছি, একবার V1 কে 0 ধরছি, কিন্তু অ্যাকচুয়ালি তো দুইটা 0 না, তাহলে দুইটাকে 0 ধরে আমি এই ভ্যালুগুলো বের করছি। তাহলে এখন কি করব, আমরা ভি আউট সমান সমান পাবো দুইটার বিয়োগফল, ঠিক আছে, মাইনাস ভি আউট এ প্লাস ভি আউট বি। কেন এটা লিখছে, ভি আউট বিটাকে প্লাস ধরছে কারণ এটা হচ্ছে নন ইনভার্টিং কনফিগারেশন, আর ভি আউট এটাকে মাইনাস ধরছে কারণ এটা ইনভার্টিং কনফিগারেশন, ঠিক আছে? তাহলে ভি আউট বি মাইনাস ভি আউট এ, মানে এটা বিয়োগ হচ্ছে এই উপরেরটা করলে আমি পাবো কি আমাদের অ্যান্সার, তাহলে মাইনাস V1 R3/R1 যোগ কত হবে, মানে ভি আউট বিটা আগে লিখবো এটা, ঠিক আছে, তারপরে কি করবো মাইনাস দিব, তারপরে ভি আউট এ লিখবো, তাহলে কি করব মাইনাস V1 ইন্টু R3/R1, এটা করলে আমাদের কি পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের দুইটা মানে ইনভার্টিং আর নন ইনভার্টিং এর মধ্যে পার্থক্য, মানে ইনপুট ভোল্টেজের মধ্যে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে V2 আর V1 এর মধ্যে ডিফারেন্স বের করছে, ঠিক আছে? এখন জি ম্যাম। আরো কিছু বলা হয়েছে, দেখেন এখানে ভি আউট সমান সমান R3/R1 V2 মাইনাস V1 করা যায়, কেমন করে করা যায় দেখেন, এখানে V2 মাইনাস V1 করা যাচ্ছে, এখন R3/R1 বাদে সবকিছুকে আমি যদি সমান করে দিই তাহলে কি হবে দেখেন তো, এখানে R4 আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এটাকে জি কি ম্যাম। করলে সমান হয় বলেন তো, আহা সরি দাঁড়ান, R1টাকে যদি R2 সমান করি আর R3 কে যদি R4 এর সমান করি তাহলে কি হবে, এক মিনিট এটা আমি আরেকটু নিচে করে দিই, দাঁড়ান এক মিনিট, এখন দেখেন যদি R4টাকে আমি R3 করে দিই, ঠিক আছে, R4টাকে R3 আর R2 কে R1, ঠিক আছে, তাহলে এটা আর এটা কাটা যাবে কিন্তু, দাঁড়ান, যদি এটাকে আমি R3 করে দিই, এখানে যেটা লেখা আছে R4 সমান সমান R3 আর R2 সমান সমান R1, ঠিক আছে, তাহলে দেখেন এইটা আর এটা কাটা যাবে, ঠিক আছে, R4 কে R3 করে দিই যদি R3, ঠিক আছে, তাহলে কি হবে V2 ইন্টু R3/R1, আর এখানে কি হবে মাইনাস V1 ইন্টু R3/R1, তাহলে R3/R1টা কমন নিলাম, তাহলে দুইটা জায়গা থেকে, কারণ এখানেও R3/R1 আছে এখানেও R3/R1 আছে, তাহলে V2 মাইনাস V1 পাওয়া যাবে, বুঝা গেছে? জি ম্যাম, বলেন তো, বুঝতে পেরেছি ম্যাম। জি ম্যাম। কারো কোনো সমস্যা আর? নো ম্যাম।
ওকে, তাইলে